শ্বশুরবাড়িতে বারবার অপমানিত হওয়ার পরও নতুন বউ কিছু বলে না। সবাই তাকে দুর্বল ভাবে, কিন্তু সে ধীরে ধীরে পুরো পরিবারের মানসিক ভারসাম্যই বদলে দিয়েছে, কিন্তু কোনো চিৎকার ছাড়াই। শহরের এক কোণে পুরনো আভিজাত্যে ঘেরা বিশাল অট্টালিকা ছায়ানীর। বাইরে থেকে বাড়িটাকে যতটা শান্ত মনে হয়, ভেতরের পরিবেশটা ঠিক ততটাই গোমট। এই বাড়ির বড় ছেলে আরিয়ানের সাথে বিয়ে হয়ে আসা নীলাঞ্জনার আজ মাস 6 পার হলো। কিন্তু এই 6 মাসে সে বুঝতে পেরেছে এ বাড়িতে তার অস্তিত্বটা অনেকটা ঘরের কোণে পড়ে থাকা আসবাবের মতো, যার প্রয়োজন আছে কিন্তু কদর নেই। সকাল 7টা বাজতে রান্নাঘরে টুংটাং শব্দ শুরু হয়। নীলাঞ্জনা চা বানাচ্ছে। শাশুড়ি রাবিয়া বেগম ড্রয়িং রুমে বসে চড়া গলায় কাজের মেয়েটার সাথে কথা বলছেন, যা আসলে পরোক্ষভাবে নীলাঞ্জনাকেই শোনানো। আজকালকার মেয়েদের হাতের কাজ তো দেখি না, শুধু সাজুগুজু আর আলসেমি। আমার বড় ছেলের কপালটাই মন্দ, একটা কাজের মেয়ে আনলেও শান্তি পেতাম। নীলাঞ্জনা ট্রে হাতে ড্রয়িং রুমে ঢুকল। মৃদু হেসে ধোয়া ওঠা চায়ের কাপটা শাশুড়ির সামনে রাখল। রাবিয়া বেগম চায়ের কাপে চুমুক দিয়েই মুখ কুঁচকে ফেললেন। চিনি কি মেপে দিতে হয়, নাকি বাপের বাড়ি থেকে চিনির অভাব নিয়ে এসেছ? নীলাঞ্জনা কোনো প্রতিবাদ করল না, নিচু স্বরে বলল, পরের বার ঠিক হয়ে যাবে মা। আরিয়ান ওপর থেকে নামতে নামতে বলল, মা, শুধু শুধু কেন চেঁচাও সকালে? ও তো চেষ্টা করছে। আরিয়ানের কথা শুনে রাবিয়া বেগম আরও জ্বলে উঠলেন। শুরু হলো পুরনো কাসুন্দি ঘাটা। নীলাঞ্জনা চুপচাপ নিজের কাজে চলে গেল। বাড়ির সবাই ভাবে নীলাঞ্জনা ভীতু, কথা বলতে পারে না, তাই সবাই তাকে ইচ্ছে মতো কথা শোনায়। ননদ রিমি তো সরাসরি বলেই দেয়, ভাবি, তোমার কি আত্মসম্মান বলতে কিছু নেই? মা এত কথা বলে আর তুমি পুতুলের মতো দাঁড়িয়ে থাকো। নীলাঞ্জনা শুধু হাসে, এক অদ্ভুত রহস্যময় হাসি। সে জানে চিৎকার দিয়ে দেয়াল তোলা যায়, কিন্তু মানুষের মন বদলানো যায় না। সে তার খেলাটা শুরু করেছে অনেক আগে থেকেই, যা এ বাড়ির কেউই টের পায়নি। বিকেলে ড্রয়িং রুমে বসে সবাই যখন সিরিয়াল দেখছিল, নীলাঞ্জনা ধীর পায়ে এসে বসল, হাতে একটা ছোট ডায়েরি। সে ইদানিং রাবিয়া বেগমের ছোটবেলার গল্প শুনতে চায়। প্রথম প্রথম রাবিয়া বেগম খেকিয়ে উঠতেন, কিন্তু নীলাঞ্জনার ধৈর্য অসীম। সে এমনভাবে প্রশ্ন করে যে রাবিয়া বেগম অজান্তেই নিজের অতীতে ডুবে যান। আজ যেমন বললেন তার শাশুড়ির কঠোর শাসনের কথা। গল্প বলতে বলতে রাবিয়া বেগমের চোখ ভিজে এলো। তিনি উপলব্ধি করতে পারলেন না যে তিনি যা বলছেন তা আসলে তার নিজের বর্তমান আচরণেই প্রতিফলন। নীলাঞ্জনা খুব সন্তর্পণে বলল, মা, আপনিও তো অনেক কষ্ট করেছেন, সেই কষ্টটা এখন অন্যদের কেন দেবেন? রাবিয়া বেগম চমকে উঠলেন। একটা ছোট বাক্য, কিন্তু ধারালো তীরের মতো তার হৃদয়ে বিঁধল। তিনি রেগে গিয়ে ঘর থেকে চলে গেলেন, কিন্তু ওই এক মুহূর্তের জন্য তার মনের ভেতরে একটা অস্থিরতা তৈরি হলো। রাতে আরিয়ান যখন ঘরে ফিরল, দেখল নীলাঞ্জনা জানালার পাশে দাঁড়িয়ে। আরিয়ান কাছে এসে বলল, সবাই তোমাকে এত কথা বলে, তুমি সহ্য করো কি করে? নীলাঞ্জনা তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সহ্য করি না আরিয়ান, আমি পরিবর্তন করার চেষ্টা করছি। চিৎকার করলে দূরত্ব বাড়ে, আর নীরবতা মানুষকে ভাবতে বাধ্য করে। এবারের মানুষগুলো অসুস্থ নয়, তারা শুধু অভ্যস্ত হয়ে গেছে ভুল পথে চলতে। আরিয়ান অবাক হয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে রইল। এই সে মেয়ে যাকে সে দুর্বল ভেবেছিল। নীলাঞ্জনার চোখে দৃষ্টিতে এক অদ্ভুত স্থিরতা, যা আরিয়ানকে মুগ্ধ করল। এদিকে মাঝরাতে রাবিয়া বেগমের ঘুম ভেঙে গেল। তার কানে বাজছে নীলাঞ্জনার সেই কথাটি, সেই কষ্টটা এখন অন্যদের কেন দেবেন? তিনি বিছানায় এপাশ ওপাশ করতে লাগলেন। নীলাঞ্জনা জানত বিষ নামাতে হলে আগে ক্ষতটা পরিষ্কার করতে হয়। সে কোনো লড়াইয়ে নামেনি, সে নেমেছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধে, যেখানে অস্ত্র নেই, আছে কেবল সঠিক সময় বলা কিছু অমূল্য শব্দ। পরদিন সকালে টেবিলের পরিবেশটা একটু অন্যরকম। রাবেয়া বেগম চা খাওয়ার সময় চিনির কমতি নিয়ে কোনো কথা বললেন না, শুধু বললেন, আজ দুপুরে ইলিশ মাছ করো, তোমার বাবার বাড়ি থেকে পাঠানো সরিষার তেল দিয়ে। নীলাঞ্জনা মৃদু হাসল। পরিবারের মানসিক ভারসাম্য বদলানোর প্রথম ধাপটা সফল হয়েছে। সে জানে এই পথটা দীর্ঘ, অপমান আসবে, অবজ্ঞা আসবে, কিন্তু তার নীরবতার শক্তি এই পাথরের দেয়ালগুলোকে একদিন ঠিকই গলিয়ে দেবে। বিকেলের আকাশটা আজ মেঘলা। ড্রয়িং রুমে বসে রিমি ফোনে উচ্চস্বরে কারোর সাথে ঝগড়া করছিল। তার গলার আওয়াজ ওপরের ঘর পর্যন্ত পৌঁছাচ্ছে। রাবেয়া বেগম সোফায় বসে কপালে বাম ঘষছেন।
ইদানিং তার এই ব্যথাটা বেড়েছে। নীলাঞ্জনা রান্নাঘর থেকে এক গ্লাস লেবু জল আর দুটো ট্যাবলেট নিয়ে এলো। মা, এটা খেয়ে নিন। শরীরটা না সারলে রাতে রান্নার তদারকি কে করবে? নীলাঞ্জনা খুব সহজভাবে বলল। রাবেয়া বেগম ট্যাবলেটটা নিতে নিতে রিমির দিকে তাকালেন। মেয়েটা যে ভাষায় কথা বলছে তা শুনে তার নিজেরই কান ঝাঁঝা করছে। ঠিক এ সময়েই সেই ঘটনাটা ঘটল যা বাড়ির শান্ত পরিবেশটাকে ওলটপালট করে দিল। হঠাৎ করে সদর দরজা খুলে ভেতরে ঢুকলেন আরিয়ানের বড় চাচার চাচি, তাদের সাথে এক অপরিচিত যুবক। বড় চাচাকে দেখে রাবেয়া বেগম ব্যস্ত হয়ে উঠলেন। এবারের বড় চাচা অত্যন্ত বদমেজাজি এবং আধিপত্যকামী হিসেবে পরিচিত। এসে তিনি সোফায় ধপাস করে বসে পড়লেন। রাবেয়া, আরিয়ান কোথায়? আজ একটা ফয়সালা করতে এসেছি। আরিয়ান অফিস থেকে ফিরতেই বড় চাচা সরাসরি প্রস্তাব পড়লেন, গ্রামের প্রত্যেক ভিটে বাড়িটা বিক্রি করে দিতে হবে। সেখানে একটা শপিং কমপ্লেক্স হবে, আর তার জন্য আরিয়ানের সই দরকার। আরিয়ান থতমত খেয়ে গেল। চাচা, ওটা তো বাবার স্মৃতি, আমরা কেন ওটা বিক্রি করব? বড় চাচা ধমক দিয়ে উঠলেন, স্মৃতি দিয়ে পেট ভরে না, আমার টাকার দরকার, আর আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। রাবেয়া বেগম মুখ নিচু করে আছেন। এ বাড়িতে পুরুষদের কথার ওপর কথা বলার সাহস কারো নেই। রিমি ভয়ে নিজের ঘরে চলে গেছে। ঠিক তখনই নীলাঞ্জনা ট্রে হাতে সামনে এসে দাঁড়াল। সবার জন্য চা আর বিস্কুট। বড় চাচা নীলাঞ্জনার দিকে তাচ্ছিলের দৃষ্টিতে তাকিয়ে বললেন, এই যে নতুন বউ, তুমি তোমার স্বামীকে বোঝাও, বুদ্ধিমতী হলে এই বাড়িতে শান্তিতে থাকতে পারবে। নীলাঞ্জনা চায়ের কাপটা বড় চাচার সামনে নামিয়ে রাখল। তারপর অত্যন্ত ধীর স্থির কণ্ঠে বলল, চাচা যান, বুদ্ধিমান আর চতুর মানুষের মধ্যে একটা তফাৎ আছে। আপনি চায়ে চুমুক দিয়ে দেখুন চিনিটা ঠিক আছে কিনা। চাচা ভ্রু কুঁচকিয়ে চায়ের কাপে চুমুক দিলেন। নীলাঞ্জনা এবার রাবেয়া বেগমের দিকে তাকিয়ে বলল, মা, আপনি কি বড় চাচাকে বলেছিলেন যে আপনার বিয়ের পর এই ভিটে বাড়িটা ঘিরেই আপনার সব স্বপ্ন ছিল? বাবা যখন অসুস্থ ছিলেন তখন তিনি বারবার বলতেন, এই বাড়িটা যেন কখনো হাতছাড়া না হয়। রাবেয়া বেগম চমকে উঠলেন। তার স্বামী অর্থাৎ আরিয়ানের বাবার শেষ ইচ্ছার কথা তিনি ভুলেই গিয়েছিলেন সংসারে চাপে। নীলাঞ্জনা এবার বড় চাচার দিকে ফিরে মৃদু হেসে বলল, চাচা যান, সম্পদ ভাগ করা যায়, কিন্তু ঋণ নয়। আপনি কি জানতেন বাবা মারা যাওয়ার আগে এবাড়ির নামে কিছু গোপন ঋণ রেখে গিয়েছিলেন, যা এখনো শোধ হয়নি? সই করলে সেই ঋণের বোঝা কিন্তু আপনার উপরও আসবে। বড় চাচার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঋণ? কই, আমি তো জানতাম না। নীলাঞ্জনা আলমারি থেকে একটা পুরনো ফাইল এনে টেবিলের উপরে রাখল। ফাইলটা আসলে বাবার করা বীমা আর সঞ্চয়ের নথিপত্র ছিল, কিন্তু সেগুলোকে সে এমনভাবে উপস্থাপন করল যে বড় চাচার মনের ভয়ে সৃষ্টি হলো। সে শান্ত গলায় বলতে লাগল, আমরা তো পরিবারের মানুষ, আমরা সব সামলে নেব, কিন্তু আপনি কি সত্যি এই ঝামেলায় জড়াতে চান? 10 মিনিটের মধ্যে বড় চাচা আর সইয়ের কথা তুললেন না। শরীর খারাপের অজুহাত দিয়ে তাড়াতাড়ি বিদায় নিলেন। আরিয়ান অবাক হয়ে নীলাঞ্জনার দিকে তাকিয়ে রইল। সে জানত না নীলাঞ্জনা বাড়ির কাগজপত্র নিয়ে এত পড়াশোনা করেছে। সবাই চলে যাওয়ার পর ড্রয়িং রুমে শুধু রাবেয়া বেগম আর নীলাঞ্জনা। রাবেয়া বেগম ফাইলে হাত দিয়ে দেখলেন সেখানে কোনো ঋণের কথা লেখা নেই। তিনি অবাক হয়ে নীলাঞ্জনার দিকে তাকালেন। নীলাঞ্জনা বলল, মা, মানুষ যখন লোভে পড়ে তখন সে যুক্তি হারায়। বড় চাচা মিথ্যা বলে বাড়িটা নিতে চেয়েছিলেন, আমি শুধু একটা ছোট মিথ্যা বলে সেটা আটকালাম। কিন্তু মা, আপনি তো চুপ ছিলেন, নিজের অধিকারের জন্য আপনিও কি নীরব থাকবেন? রাবেয়া বেগম এবার আর রেগে গেলেন না। তিনি দীর্ঘশ্বাস ফেলে নীলাঞ্জনার হাতটা ধরলেন। তার কর্কশ হাতগুলো আজ যেন নীলাঞ্জনার নরম হাতের ছোঁয়ায় কিছুটা নমনীয় হলো। তিনি নিচু স্বরে বললেন, আজ তুই না থাকলে আমার স্বামীর শেষ চিহ্নটা হারিয়ে যেত। আমি তোকে অনেক কথা শুনিয়েছি রে মা। নীলাঞ্জনা হাসল, সে একই রকম রহস্যময় হাসি। আমি বলেছি না মা, আমি এখানে শুধু সংসার করতে আসিনি, আমি এসেছি পরিবারটাকে আগলে রাখতে। অপমানটা আমার কাছে বড় নয়, মানুষগুলোকে ফিরে পাওয়াটাই বড়। সেই রাতে খাবার টেবিলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। রাবেয়া বেগম নিজে থেকে নীলাঞ্জনার পাতে মাছের বড় টুকরোটা তুলে দিলেন। রিমি অবাক হয়ে দেখল তার মা বদলে যাচ্ছে। নীলাঞ্জনা জানালার বাইরে রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবল, বিষ নামতে শুরু করেছে।
কিন্তু এই শান্তির আড়ালে কি অন্য কোনো ঝড় অপেক্ষা করছে? বাড়ির পরিবেশটা গত কয়েকদিনে অদ্ভুতভাবে শান্ত হয়ে এসেছে। রাবেয়া বেগম এখন আর অকারণে চেঁচামেচি করেন না, বরং মাঝে মাঝে নীলাঞ্জনাকে রান্নাঘরে সাহায্য করতে যান। কিন্তু এই শান্তিটা যে অনেকের চোখে বিষ হয়ে দাঁড়িয়েছে তা নীলাঞ্জনা বেশ বুঝতে পারছিল। বিশেষ করে ননদ রিমি। রিমির কাছে নীলাঞ্জনার এই নীরব বিপ্লব মোটেও ভালো ঠেকছে না। সে মনে মনে নীলাঞ্জনার কোনো জাদুবিদ্যায় তার মাকে বশ করে ফেলেছে। সকালবেলা রিমি ডাইনিং টেবিলে বসে খুব বিরক্তির সাথে নাস্তা করছিল। নীলাঞ্জনা যখন ভাজি নিয়ে এলো, রিমি প্লেটটা সরিয়ে দিয়ে বলল, সবাই তোমাকে নিয়ে তো মাতামাতি করছে কেন ভাবি? তুমি কি নিজেকে বাড়ির মালিক ভাবতে শুরু করেছো? নীলাঞ্জনা কোনো উত্তর দিল না, শুধু রিমি গ্লাসে পানি ঢেলে দিল। এই উপেক্ষা রিমিকে আরো ক্ষিপ্ত করে তুলল। সে গ্লাসটা সরিয়ে দিতে গিয়ে টেবিলের ওপর পানি ছিটকে পড়ল। আরিয়ান মাত্র নিচে নেমেছিল অফিসে যাওয়ার জন্য। দৃশ্যটা দেখে সে বেশ কড়া গলায় বলল, রিমি, ছোটদের মতো ব্যবহার বন্ধ করো। নীলাঞ্জনা তোমার বড় ভাবি। রিমি গজগজ করতে করতে উঠে চলে গেল। যাওয়ার সময় মনে মনে এক ভয়াবহ ফন্দি আটল সে। এই নীলাঞ্জনার মুখোশ তাকে সবার সামনে খুলতেই হবে। দুপুরে বাড়িতে কেউ ছিল না। রাবেয়া বেগম পাশের বাসায় এক মিলাদে গিয়েছেন। আরিয়ান অফিসে। নীলাঞ্জনা ছাদে কাপড় শুকাতে গিয়েছিল। রিমি এই সুযোগটাই খুঁজছিল। সে চুপি চুপি নীলাঞ্জনার ঘরে ঢুকল। উদ্দেশ্য ছিল নীলাঞ্জনার ব্যক্তিগত ডায়েরি বা এমন কিছু খুঁজে বের করা যা দিয়ে তাকে বাড়ির সবার চোখে ছোট করা যায়। আলমারির তলায় একটা ছোট কাঠের বাক্স খুঁজে পেল রিমি। তালা দেওয়া নেই, ভেতরে কিছু পুরনো ছবি আর একটা চিঠি। রিমি দ্রুত চিঠিটা পড়তে শুরু করলো। পড়তে পড়তে তার চোখ বড় হয়ে গেল। চিঠিতে লেখা ছিল এক পুরনো সম্পর্কের কথা এবং কিছু আর্থিক লেনদেনের হিসেব। রিমির মুখে জয়ের হাসি ফুটে উঠল। সে ভাবল, এবার বাছা যাবে কোথায়? মা আর ভাইয়াকে এই চিঠিটা দেখালেই তোমার বিদায় ঘন্টা বাজবে। বিকেলে সবাই যখন চা খেতে বসেছে, রিমি নাটকীয়ভাবে ড্রয়িং রুমে ঢুকল। তার হাতে সেই চিঠিটা। মা, ভাইয়া, তোমরা তো এই নীলুকে দেবীর মতো পূজা করছো। দেখো তোমাদের এই সতী লক্ষ্মী ভাবির আসল রূপ। রিমি চিঠিটা টেবিলের উপর আছাড় দিয়ে ফেলল। রাবেয়া বেগম চশমাটা নাকে বসিয়ে চিঠিটা পড়লেন। আরিয়ানও ঝুঁকে দেখল। চিঠিতে লেখা ছিল নীলাঞ্জনার নামে প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা পাঠানোর কথা এবং প্রেরকের নাম ছিল একজন আকাশ। রাবেয়া বেগমের মুখ থমথমে হয়ে গেল। তিনি নীলাঞ্জনার দিকে তাকিয়ে বললেন, নীলা, এই আকাশকে? আর সে কেন তোমাকে প্রতি মাসে টাকা পাঠায়? তুমি কি আমাদের কাছে কিছু লুকিয়েছ? আরিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে নীলাঞ্জনাকে বিশ্বাস করতে শুরু করেছিল, কিন্তু এই প্রমাণটা তাকে বড় ধাক্কা দিল। নীলাঞ্জনা কিন্তু বিচলিত হলো না। সে শান্তভাবে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমি জানতাম একদিন এই প্রশ্নটা উঠবে। রিমি, অন্যের আলমারি ঘাটা খুব একটা ভালো অভ্যাস নয়। তুমি আমাকে সুযোগ করে দিলে সত্যিটা বলার। নীলাঞ্জনা উঠে গিয়ে আলমারি থেকে আরো কিছু নথিপত্র নিয়ে এলো। সে রাবেয়া বেগমের সামনে সেগুলো রেখে বলল, আকাশ আমার ছোট ভাই। সে দেশের বাইরে থাকে। আর এই টাকাটা সে আমাকে পাঠায় না মা। আমি তাকে পাঠিয়েছিলাম আমাদের বিয়ের আগে। আমার বাবার চিকিৎসার সময় আকাশও সব জমানো টাকা দিয়েছিল। এখন আমি টিউশনি করে আর আমার জমানো কিছু টাকা দিয়ে ওর সেই ঋণটা শোধ করছি। কারণ বাবা তো আমারও। রিমি চিৎকার করে উঠল, মিথ্যা কথা। আকাশ নামে তোমার কোনো ভাই আছে বলে তো শুনিনি। নীলাঞ্জনা মৃদু হেসে আকাশ আর তার ছোটবেলার একটা ছবি সামনে রাখল। ছবির পেছনে ছোট হাতে লেখায় বড় বড় করে লেখা, আমার আপু। ছবির মানুষটির সাথে নীলাঞ্জনার চেহারার অদ্ভুত মিল দেখে রিমি চুপসে গেল। নীলাঞ্জনা এবার আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আরিয়ান, বিয়ের সময় আমার বাবার অবস্থা ভালো ছিল না, তাই আমি কাউকে কিছু জানাইনি। আমি চাইনি আমার পরিবারের বোঝা তোমাদের ওপর চাপাতে, তাই নিজের উপার্জনের টাকা দিয়ে ভাইয়ের ঋণ শোধ করছিলাম। এটা কি অপরাধ? আরিয়ান লজ্জিত হয়ে মাথা নিচু করল। রাবেয়া বেগম রিমির দিকে কড়া নজরে তাকিয়ে বললেন, নিজের ওপর ধিক্কার আসা উচিত তো রিমি। একটা মেয়ে তার বাপের বাড়ির দায়িত্ব পালন করছে, আর তুই সেটাকে কলঙ্ক বানাতে চেয়েছিলি। রাবেয়া বেগম নীলাঞ্জনার মাথায় হাত রেখে বললেন, বৌমা, তুই কেন আগে বললি না? আমরা কি তোর কেউ নই? আজ থেকে আকাশের টাকা এই বাড়ি থেকে যাবে। তুই তোর জমানো টাকা নিজের কাছে রাখবি।
নীলাঞ্জনা দেখল রিমির ষড়যন্ত্র বুমেরাং হয়ে তার দিকে ফিরে এসেছে। বাড়ির সবার মনে নীলাঞ্জনার প্রতি শ্রদ্ধা আরও এক ধাপ বেড়ে গেল। কিন্তু নীলাঞ্জনার মনের এক কোণে অস্বস্তি রয়ে গেল। সে জানে বড় চাচার সেই ভিটে বাড়ির লোকেরা এত সহজে হাল ছাড়বে না। ঠিক তখনই সদর দরজায় সজোরে করাঘাত হলো। বাইরে থেকে শোনা গেল বড় চাচার চিৎকার, পুলিশ নিয়ে এসেছি, বের হয়ে আয় আরিয়ান, এবারের নতুন বউ জালিয়াতি করে আমাকে সই নিয়েছে। নীলাঞ্জনা জানালার পর্দা আড়াল থেকে দেখল বাইরে দুটো পুলিশের জিপ দাঁড়িয়ে। সে বুঝতে পারল খেলাটা এবার ঘরের ভেতর থেকে রাজপথে গড়িয়েছে। তার ঠোঁটের কোণে সে চেনা রহস্যময় হাসিটা আবার ফুটে উঠল। সে বিড়বিড় করে বলল, ক্ষত তো পরিষ্কার হয়েছে, এবার অস্ত্রোপচারের পালা। সদর দরজার করাঘাত আর পুলিশের সাইরেনের শব্দে সায়ানির অট্টালিকার দেয়ালগুলো যেন কাঁপতে শুরু করল। রাবেয়া বেগম আতঙ্কে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। আরিয়ান কিছুটা দিশেহারা হয়ে দরজার দিকে এগোতে চাইল, কিন্তু নীলাঞ্জনা শান্ত ভঙ্গিতে তার হাত ধরল। এত অস্থির হবেন না আরিয়ান, সত্যের জোর চিৎকারে থাকে না, থাকে ধৈর্যে। আপনি শান্ত হয়ে গিয়ে দরজাটা খুলুন। নীলাঞ্জনা খুব নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল। আরিয়ান দরজা খুলতে বড় চাচা আর দুই পুলিশ অফিসার ভেতরে ঢুকলেন। বড় চাচার চেহারায় আজ এক অদ্ভুত হিংস্র আনন্দ। তিনি আঙ্গুল উঁচিয়ে নীলাঞ্জনাকে দেখিয়ে বললেন, অফিসার, এই সেই মেয়ে। ও আমাকে মিথ্যে কাগজ দেখিয়ে জালিয়াতি করেছে, ভয় দেখিয়েছে, আমাদের পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছে ও। পুলিশ অফিসার আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, মিস্টার আরিয়ান, আপনাদের বিরুদ্ধে একটি অভিযোগ আছে। আমাদের সাথে কিছু কাগজপত্র চেক করতে হবে। আপনাদের কি কিছু বলার আছে? পুরো পরিবার যখন থমথমে, নীলাঞ্জনা তখন ধীর পায়ে এগিয়ে এলো। তার হাতে আগের সে ফোল্ডারটা নেই, বরং নতুন একটা সাদা খাম। সে পুলিশের দিকে তাকিয়ে বিনীতভাবে বলল, অফিসার, অভিযোগ যেহেতু আমার বিরুদ্ধে, তাই উত্তরটা আমিই দিই। বড় চাচা দাবি করছেন আমি তাকে জালিয়াতি করে ভয় দেখিয়েছি, কিন্তু মজার ব্যাপার হলো সেদিন আমি তাকে কোনো কাগজ সই করতেও বলিনি, আর কোনো টাকা দাবি করিনি। বড় চাচা খেকিয়ে উঠলেন, মিথ্যে কথা, তুমি আমাকে ঋণের ভয় দেখিয়েছিলে। নীলাঞ্জনা আলতো করে হাসল, আমি শুধু বলেছিলাম বাবার কিছু গোপন ঋণ আছে, কিন্তু কে আমি একবারও বলেছি সেই ঋণটা টাকার? চাচা যান, বাবা আপনার কাছে যে ভালোবাসার ঋণ রেখে গিয়েছিলেন সেই কথা বলছিলাম আমি। আপনি সেটাকে টাকার ঋণ ভেবে ভয় পেলেন কেন? আপনার মনে কি চোর ছিল? পুলিশ অফিসার ভ্রুকুচকে বড় চাচার দিকে তাকালেন। নীলাঞ্জনা এবার তার হাতের খামটা অফিসারের দিকে বাড়িয়ে দিয়ে বলল, অফিসার, আপনি যেহেতু এসেছেনই, এই কাগজগুলো একটু দেখে যান। এটা সেই বাড়ির প্রত্যেক সম্পত্তির অডিট রিপোর্ট। আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবীর মাধ্যমে এটা বের করেছি। এখানে দেখা যাচ্ছে বড় চাচা গত 5 বছর ধরে বাবার অবর্তমানে গ্রামের জমি থেকে আসা আয়ের একটা বড় অংশ আত্মসাৎ করেছে, যা আসলে আরিয়ান আর রিমির পাওয়ার কথা ছিল। ড্রয়িং রুমে এক নিস্তব্ধতা নেমে এলো। বড় চাচার মুখ এবার সত্যি চুন হয়ে গেল। তিনি তো ভেবেছিলেন নীলাঞ্জনা শুধু ঘরের বউ, বাইরের খবর সে কোথায় পাবে। নীলাঞ্জনা বড় চাচার চোখের দিকে তাকিয়ে বলল, চাচা যান, আমি জানতাম আপনি পুলিশ আনবেন, কারণ অপরাধী যখন ভয় পায় তখন সে নিজেকে আড়াল করতে আক্রমণ করে। কিন্তু আপনি ভুলে গেছেন, নীরব মানুষেরা যখন কাজ শুরু করে তখন তারা সব প্রস্তুতি নিয়ে নামে। পুলিশ অফিসার কাগজগুলো উল্টে পাল্টে দেখে গম্ভীর গলায় বড় চাচাকে বললেন, মিস্টার রহমান, জালিয়াতির অভিযোগ তো আপনার বিরুদ্ধেই যাচ্ছে। ফ্যামিলি ডিসপিউট ভেবে আমরা এসেছিলাম, কিন্তু এটা তো পরিষ্কার জালিয়াতি। আমাদের সাথে থানায় আসতে হবে আপনাকে। বড় চাচা এবার কাকতি মিনতি শুরু করলেন। রাবেয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, রাবেয়া, আমি ভুল করেছি, আমাকে বাঁচাও। রাবেয়া বেগম এতক্ষণ স্তব্ধ হয়ে সব দেখছিলেন। তিনি ধীর পায়ে সামনে এগিয়ে এলেন। বড় চাচার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললেন, ভাই সাব, আমার শাশুড়ি আমাকে অনেক কষ্ট দিয়েছিলেন। আমি সেই কষ্টটা আমার এই বৌমাকে দিচ্ছিলাম, কিন্তু আজ এই মেয়েটা আমার স্বামীর আমানত রক্ষা করল। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। পুলিশের সাথে যান, গিয়ে নিজের পাপের হিসাব দিন। পুলিশ বড় চাচাকে নিয়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে তখন এক আশ্চর্য নীরবতা। রিমি কোনায় দাঁড়িয়ে কাঁদছে লজ্জিত হয়ে। আরিয়ান যেন বিশ্বাসই করতে পারছে না তার শান্ত স্ত্রী
এত বড় একটা চাল আগে থেকেই ঠিক করে রেখেছিল। নীলাঞ্জনা কোনো বিজয় উল্লাস করল না। সে রান্নাঘরের দিকে যেতে যেতে শুধু বলল, মা, সবার চা ঠান্ডা হয়ে গেছে, আমি গরম চা নিয়ে আসি। রাবেয়া বেগম পেছনে ডাকলেন, নীলাঞ্জনা। নীলাঞ্জনা থামল। রাবেয়া বেগম তার কাছে এসে 2 হাত দিয়ে নীলাঞ্জনার মুখটা ধরলেন। ধরা গলায় বললেন, তুই ঠিকই বলেছিলি মা। চিৎকার দিয়ে দেয়াল তোলা যায়, কিন্তু মানুষের মন জেতা যায় না। তুই শুধু আমাদের বাড়িটা নয়, আমাদের মনগুলোকে বদলে দিলি। আজ থেকে এ বাড়ির চাবি তোর হাতে। নীলাঞ্জনা মৃদু হাসল। সে জানত এটাই শুরু। একটি পরিবারকে ভাঙ্গা সহজ, কিন্তু তিলে তিলে গড়ে তোলা কঠিন। সে তার সেই দীর্ঘ যাত্রার পথে সফলভাবে পা রেখেছে। ছায়ানীর আজ সত্যি ছায়ার মতো শান্ত, আর সেই শান্ত শীতল ছায়ার নাম নীলাঞ্জনা। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে কমেন্ট করুন এবং শেয়ার করুন। ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।